বন্ধুরা, শনিবারের গল্পের আসরে তোমাদের স্বাগত। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভৈরব রোজা। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায়, তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ড বলেই। আমাদের পরিবারে এমনই একটা ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম, জাম, জামরুল খাচ্ছি। তোফা আনন্দে সময় কাটাচ্ছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলেমেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন। মাসে একবার বাড়ি আসতেন। তিনি মেজমামাকে তাঁরই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজমামা রাজি নন। ছেলেবেলা থেকে মেজমামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজমামা স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকত। ছোট মামা কিছু করত না। মামাদের চাষবাসের জমি দেখত, আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা তৈরি করত, আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজমামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার নিজের চোখে দেখা ঘটনা। মেজমামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখনও ভালো করে আলো ফুটত না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলা সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজমামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ না হয় নাই বা বেরুলি। আকাশের অবস্থা তো ভালো নয়, এখনই জোর তুফান উঠছে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়াই হয় না। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজমামা যখন বের হলেন, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। 4 দিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দায়, সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মড়মড় করে ভেঙে পড়ল, কি বাড়ির চালা উড়ে গেল। ধসে পড়ল মাটির দেওয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন। বসেই আক্ষেপ করতে লাগলেন, এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়ালও বাইরে বের হয় না, আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যি চিন্তার কথা। এই ঝড় জলে বর্ষাতি আর মেজমামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন, তাও নিরাপদ নয়। মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধে পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজমামার নাম করে অঝরে কান্না। মেজমামা ফিরলেন
রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন। বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজমামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কান্না। মেজমামা বিরক্ত হয়ে বললেন, আহ ছাড়ো, জাপটা জাপটি আমার ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞেস করলাম, মেজমামা তোমার সাইকেল? বট গাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বট গাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল। বট গাছের ডাল মড়মড় করে ভেঙে পড়লো আমার ওপর। সাইকেল চুরমার হয়ে গেল। আমি ছিটকে পড়লুম মাটিতে। এই দেখ না। মেজমামা চুল সরিয়ে দেখালেন। মাথায় এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে কিন্তু মেজমামা কেমন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন। কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজমামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজমামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজমামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ, ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজমামা নিজে চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজে করে নাও না। মেজমামা যেন ভয় পেয়ে গেলেন। না না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজমামার মুখে নতুন শুনলাম। মেজমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজমামা যেন পুকুরে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়ি নেই। আরও আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম 1 কাপ। আর এক রাতে এমন এক ঘটনা ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটাও আবার পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটুও অন্ধকার নেই। মেজমামার দিকে চোখ ফিরিয়েই কিন্তু চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই একটু খর্বকায়, মেজমামা আবার সবচেয়ে বেঁটে। সেই মেজমামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। 2 চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কাউকে কোনো দিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু পরে যা ব্যাপার ঘটল, তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজমামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজমামা রোয়াকে বসে আছেন, জানলার দিকে পেছন করে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছেন পাখি ধরবার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি।
সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজ মামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ হবেই। হাতটা সোজা গাছের ওপর চলে গেল, যেখানে জালের ফুটোটা সেইখানে। মেজ মামা আঙুল দিয়ে জালে গিঁট বেঁধে দিলেন। পাখিদের পালানোটা বন্ধ হয়ে গেল। আমি বুকের ওপর হাত চেপেও দুব দুব শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজ মামা খাটে শুয়ে অঘোরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড! দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাতে মেজ মামা যখন রোয়াকে বসে, তখন লক্ষ্য করেছিলাম দরজায় কিন্তু ছিটকিনি ছিল। তাহলে মেজ মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন? ঠিক করে ফেললাম, আর মামার বাড়ি নয়, কোনো একটা অছিলায় বাড়ি পালাবো। এত চোখের ভুল! দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুরছিল। আমি বসে বসে দেখছিলাম। মেজ মামাও বসেছিলেন। বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বার করে দিল। আমি তো সেটা দেখছিলামই, কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম। আর চোখে দেখছিলাম উঠোনে মেজ মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজ মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারেই স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয় আর কি, পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ারও বিপদ আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজ মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন, তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি, মেজ মামার চলবে কি করে? একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজ মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে, কি হবে? মেজ মামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, কেন, তোর অসুবিধা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না অসুবিধে আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেজ মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজ মামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ মেজ মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজ মামা হাসলেন। একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল। আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না। বঁটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন। আমি কাছে দাঁড়িয়ে রইলুম। রোজ ছাই রঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসত আহারের সন্ধানে। সেদিনও সে এসে হাজির। বঁটির পাশে আঁশের স্তূপ। বেড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর লেজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর গিয়ে বসল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করছিলেন। তিনি বললেন, বেড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠল, গলায় কাঁটা ফুটল নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বেড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুঁকেই ওই রকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি
দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে দিলেন, তখনও একটু ইতস্তত করছিলাম আমি। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হলাম, না, কোনো গোলমাল নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পেতেই আমরা ভয় পেয়ে যাই, তাই না? বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার তো হাজার কারণ থাকতে পারে। তবে সেদিন থেকে বেড়ালটাকে আর ধারে কাছে দেখতে পেলাম না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে মনে হলো। এতদিন কথাটা দিদিমা বা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো তার সম্ভাবনা তো খুবই কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলে সম্বন্ধে কি করে এসব বলি? তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম বিভৎস দৃশ্য চোখে পড়লেই আমি মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণটা দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজ মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞেস করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো বলতো? তারপরেই অঘটন ঘটল। মাঝ রাতে বাথরুমে যাওয়ার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতো নিষ্পন্দ, নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বসে। মেজমামা মানে মানে মুখটা মেজমামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে। কি যেন খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তেই নিচু হয়ে দেখে আমি চমকে উঠলাম। রক্তমাখা হাড়ের টুকরো। সমস্ত শরীরটা থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি হয়েছে আমি জানি না, দারুণ জ্বরে আমি প্রায় বেহুঁশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল শুধু ভয় পেয়ে আমার জ্বর, ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতেই হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা তো আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডুটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল, সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজমামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকেও সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজমামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3 জন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজায় ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু
বারণ করতে পারেনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখবার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে। তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায়ই ভিন গাঁয়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন, হাজার হোক ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজ মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন, আমি পাশে বসেছিলাম। মেজ মামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের পাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলেন, ছোনে কোথায় গেছে? ছোনে ছোট মামার ডাক নাম। আমার বুকের দুপদাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ হয়ে বঁটির উপর না পড়ে যায়। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে। নিজের দরকার না ছাই? মেজ মামা দাঁত কিড়মিড় করে উত্তর দিলেন, হয়তো নয়, 70। আচ্ছা, ঠিক আছে। কথাগুলো বলেই মেজ মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। 2 হাত পেছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তাঁর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজমামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিছু খেলেন না। ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম, কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয় কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব রোজা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টুকটুকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, 2 হাতে রুদ্রাক্ষের তাগা, লাল 2 চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা অবাক, গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কে কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সব কিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে
তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি, তুমি আগে সাইকেল রিক্সাটাকে বিদেয় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল, তারপর 4টে পাকা লঙ্কা, 1 মুঠো সর্ষে, কতকগুলো কুশের ডগা রাখলো। তারপর রাস্তার ওপরই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুঁড়তে লাগলো। পেছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তাঁর চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ডকারখানা দেখে ইতিমধ্যে রাস্তার ওপর গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পেছন পেছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকল। উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ফাইফরমাস খাটছে। আধ ঘন্টা কিছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। হিং টিং ছট করে অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুজরুকি, তখন হঠাৎ শোঁ শোঁ আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করতে করতে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পেছন থেকে মেজমামা এসে হাজির। দুটো চোখ বনবন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি। বেচারা মরণ যন্ত্রণায় পাকা ঝটপট করছে। মেজমামার 2 কষ পেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজমামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছেন। মেজমামা এসে দাঁড়াতেই ভৈরবের চেহারা বদলে গেল। সে আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি যেন ফেলল, তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজমামা এগোতে পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিলেন তার মুখ থেকে। মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। কে তুই? ভৈরব চেঁচিয়ে উঠল। আমি দয়াল মারুজ্জে। মেজমামা আরো জোরে চিৎকার করে বললেন, না, তুই দয়াল নোস, ঠিক করে বল, কে তুই? দয়াল বাড়ুজ্জে মেজমামার নাম, ডাক নাম টোনা। বলবো না। মেজমামার সে কি গর্জন! ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা, দেখি বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজমামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটা ঘা যেন তাঁর দেহেই পড়ছে। বলছি বলছি, আর মারিসনি। মেজমামা গাছতলায় বসে পড়লেন। বল। ভৈরব ঝেঁটা আছড়ানো শব্দ করল। আমি মহিন্দর ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন মহিন্দর ডোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি। বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পেছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেজমামা আর বলবো না, এখন থেকে মহিন্দরই বলি। মহিন্দর সব চুপচাপ শুনল। দিদিমার কথা শেষ হতেই বলল, মা ঠাকুরুন ঠিক বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের কুষ্টির ঘাড় মোটকে পগারে ফেলে দিয়ে এসেছি। ওর বংশে বাতি দেবার আর কেউ নেই।
তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর। দয়াল খতম, তার সাইকেলটা ছিঁড়ে চ্যাপ্টা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা, অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি, সুরসুর করে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে, ভৈরব বলল। মাথা খারাপ, আমি ছাড়বো না। তবে রে। আবার ঘটের ওপর ঝাঁটার আছড়ানি, মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বল। ভৈরব এদিক ওদিক দেখল। উঠোনের এক পাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেইটি আঙুল দিয়ে দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা, বল। গাঁ থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা নেব, এদিকে আর আসবো না। যা তবে। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত 4 জন লোক দরকার, সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া, গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তেই দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা গাব গাছের তলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ, দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকে ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ বেঁচে নেই। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে, কিন্তু তবু খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয়, সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল? কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকার করি বা কি করে? গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করো, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব।